নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট WB এনজিওস। আজকের এই পর্বে যেটা আপনাদেরকে জানাবো যে এনজিও শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে মিনিস্ট্রি অফ আয়ুষে গ্র্যান্টের জন্য আবেদন করতে পারে, এটা আজকে মূল বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানাবো যে আমরা আগে যারা এনজিও বা সিবিও বা যারা ট্রাস্ট বা শিক্ষা প্রতিষ্ঠান এরা আয়ুর্বেদিক বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড ছিল না, অথবা গ্র্যান্ট পাওয়া যেত না। কিন্তু এখন আয়ুর্বেদিকের উপরে ভারত সরকার গ্র্যান্ট দিচ্ছে, যার কারণে এনজিও দর্পণে আপনারা দেখতে পাবেন, যারা স্বেচ্ছাসেবী সংস্থা যাদের এনজিও দর্পণ আইডি রয়েছে তারা দেখতে পারবেন যে 34 অথবা 35 নম্বর কলামে লিস্টের মধ্যে মিনিস্ট্রি অফ আয়ুষের গ্র্যান্টের প্রপোজাল রয়েছে। তা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা যে কীভাবে আবেদন করব, কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা আবেদন করতে পারবে, ডকুমেন্ট কি লাগবে, এর লাস্ট ডেট কবে। আমরা প্রথমে জেনে নেব যে মিনিস্ট্রি অফ আয়ুষটা কী। ভারত সরকারের একটি সংস্থা, ডিপার্টমেন্ট, যারা মিনিস্ট্রি অফ আয়ুষের উপরে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকেন। অনেক হসপিটাল রয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষের। আপনি যেটা আমরা আয়ুর্বেদিক চিকিৎসা বলে থাকি, একদম সেটাই। তো আয়ুর্বেদিক চিকিৎসার যেগুলো যে ওষুধ তৈরি হয় সেটা কিন্তু আপনাদের খুব কস্টলি হয়। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আয়ুর্বেদিক ওষুধের দাম কিন্তু প্রচুর। সেই উপরে বিস্তারিত ভারত সরকার একটা প্রকল্প বের করেছে, মিনিস্ট্রি অফ আয়ুষ গ্র্যান্ট ফর এনজিও। এটা শুধু এনজিও নয়, যারা শিক্ষা প্রতিষ্ঠান, যারা এই কাজে আগ্রহী, ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে, যারা এনজিও রয়েছে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। তা আমরা এনজিও নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত এনজিও রয়েছে সমস্ত বিষয়ে আমাদের কাজের অভিজ্ঞতা নেই, তাও আমরা চেষ্টা করব। আবেদন করতে তো ক্ষতি নেই, আমাকে তো শুধু একটা আশায় বসে থাকলে হবে না। যে সমস্ত এনজিও রুরালে রয়েছেন, যাদের মাঠঘাটে রয়েছেন, যাদের রুরাল এলাকায় জায়গা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত সুযোগ, তারা কিন্তু এই কাজটা করতে পারবেন এবং আবেদন করতে পারবেন, তার জন্য গ্র্যান্টও পাবেন। তো এই প্রক্রিয়াটা কীরকম আপনাকে বলি, যে ভারত সরকারের যে প্রক্রিয়াটা, অনলাইন পোর্টাল, আপনাকে অনলাইন পোর্টালে আবেদন করতে হয়। তার আগে আপনাকে ইন্ট্রোডাকশন দেবো যে এটা একটা আয়ুর্বেদিক চাষাবাস, যেটা আপনার আয়ুর্বেদিক চাষ, যেটা খুবই লাভজনক, আপনি লাভজনক ব্যবসা বলতে পারেন, যেটা আপনার এনজিওরাও করতে পারবেন। যেরকম কী হবে যে আপনার এনজিওতে অনেক জায়গা রয়েছে, আপনাদের এরিয়া রয়েছে, বা আপনি অন্য জমিতেও করতে পারবেন, যেটা লিজ নিয়ে করা যায়। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রকারের, যেরকম আমি উদাহরণস্বরূপ দুটো জিনিসের নাম বলবো, আরও অনেক ওষুধ রয়েছে যেটা যা করছে, যেরকম কালো মেঘ, কালো হলুদ, সেগুলো কি হয়, চাষ হয়, এগুলোর দাম কিন্তু প্রচুর। মানে আমি যদি সাধারণত বলে 1000 টাকা কেজি রয়েছে হলুদ, যে হলুদ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় সেটা 1000 টাকা কিলো। তা আমাদের পশ্চিমবাংলায় অনেক এক্সপার্ট রয়েছেন যারা আয়ুর্বেদিকের সঙ্গে যুক্ত, যারা আয়ুর্বেদিক চাষবাসে যারা ট্রেনিং করায়। আপনি যখন চাষবাস প্রকল্প তৈরি করবেন, আপনাকে নিশ্চয়ই সম্পূর্ণ ফুলফিল করতে হবে, এবং এটা কেনার জন্য প্রতিষ্ঠান রয়েছে। সরকার থেকেও আপনাকে এই আয়ুর্বেদিক যে আপনি চাষ করবেন তা থেকে তারা নিয়ে যাবে। আপনার গ্র্যান্ট পাওয়ার পরে আপনার সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে, এবং সেটা উৎপাদন হওয়ার পরে আপনাকে তারা সংস্থা আপনার কাছ থেকে কিনে নেবে, আপনি বাজারে বিক্রি করতে পারবেন। এইবার বলবো আপনার যে এটা করতে গেলে কতটা জমি লাগবে, এর কোনো পরিমাপ সেরকম কোনো দেওয়া নেই। তবে আপনাকে একটু ধরে, যদি 1 একর হয়তো আরও ভালো হয়। আমি যেটা বিঘার কথা বলি, 1 বিঘা বা 2 বিঘা, যাতে আপনার সারাউন্ডিং, যদি আপনি একটা কাজের ব্যস্ত থাকবেন, একটু বেশি করে করলেই ভালো হয়।
কারণ গ্রেনটা বেশি পাওয়া যাবে। আর এই গ্রেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে আমি বলে রাখবো, যারা করতে ইন্টারেস্টেড, যে আপনার যেরকম পরিবেশ গাছের তলাতেও হবে, কিন্তু যাদের গাছ রয়েছে তার তলাতেও করা যাবে। এবং এর চাষাবাসটা আপনি ধরুন যে একজন যারা আপনি চাষিরা নিয়োগ করবেন, এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাষি থাকতে হবে। মানে আপনার যে চাষবাস জানে বা চাষ করতে পারবে এরকম লোককে আপনাকে নিয়োগ করতে, তার জন্য কিন্তু বেতন আপনি ধরতে পারেন, তার কিন্তু একটা স্যালারি থাকবেই। আপনার জলের ব্যবস্থা থাকতে হবে, আপনার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকে, সমস্ত বিষয়ে চাষাবাদ, আপনার কীটনাশক ওষুধ দেওয়া, আপনাকে সংরক্ষণ করা, সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে প্রজেক্ট রেডি করতে হবে। এই যে 1 বিঘা বা 2 বিঘা নিয়ে আপনি চাষ যে করবেন, এই সমস্ত যে রক্ষণাবেক্ষণ, চাষের খরচা, চারিদিকে সারাউন্ডিং আপনাকে বেড়া দেওয়া, বা দুজন চাষি নিয়োগ করা, একজন ধরুন কেয়ারটেকার থাকবে, বা আপনাকে যারা সময় আমরা যারা দেখবে যে সব সময় দিনরাত যারা, তাদের একটা বেতন, সব কিছু ধরে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে যে আমার সব কিছু নিয়ে, কীটনাশক নিয়ে এই টাকাটা টোটাল আমার খরচা হচ্ছে। আর একটা বাজেট বানাতে হবে, সেই বাজেটটা কিন্তু তৈরি করে আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। একটা গেল বাজেটের প্রশ্ন। দ্বিতীয়ত হলো আপনার যেই জমিটা আপনি চাষ করবেন সেই জমিটার এগ্রিমেন্ট কপি হোক, ওর দলিল হোক, সেটা কিন্তু আপলোড করতে হয় সিস্টেমে। আপনাকে সিস্টেমে অপশান দেবে, 2জন যে এক্সপিরিয়েন্স পারসন রয়েছে তার যে আপনি নিয়োগ করছেন তার চাষির পুরো 2জনের এক্সপার্টের আপনার অ্যাড্রেস, তার নাম দিতে হবে। আপনি যে ট্রেনিং প্রাপ্ত, মনে করেন আপনি আদা চাষ করতে জানেন না, বা আপনি হলুদ চাষ করতে আর জানেন না, তার জন্য ট্রেনার রয়েছে। সেই ট্রেনারগুলো যদি কারো লাগে আমাকে বলবেন, আমি তাদের ঠিকানা দিয়ে দেবো, সে আপনাকে ট্রেনিং করিয়ে আসবে কীভাবে আরবি চাষ করা হয়। চাষিদের নিয়ে ওনারা ট্রেনিং করায়, সামান্য ফি নেয়, তারা ট্রেনিং করিয়ে দেয়, 2 দিনের ট্রেনিং থাকে, আপনার আয়ুর্বেদিকে ট্রেনিংটা করিয়ে দেবে। তো যারা চাষ করতে আগ্রহী, সেই ট্রেনারের আপনার এক্সপার্টের লাগবে, যে আপনি ট্রেনিং করেছেন কি না, সে জানে কি না, এগুলো কিন্তু করে নিতে হবে। সেগুলো কোনো ফ্যাক্টর নয়, প্রত্যেক জেলায় রয়েছে আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের লোক রয়েছে, এবং যারা ট্রেনিং করায় তারাও রয়েছে। তো এই নিয়ে আপনাকে জানতে হবে যে আমার সার্বিক বিষয়ে আমি করতে পারবো, জানবো, এবং সমস্ত তথ্য তাদের এক্সপার্ট যারা রয়েছে তারও নাম দিতে হবে, এক্সপার্ট পেয়ে যাবেন আপনি, দিয়ে পোর্টালে সাবমিট করতে হবে। এই সাবমিটটা আপনার হয়ে যাওয়ার পরে ওই ডিপার্টমেন্ট, মনে করুন আপনি 10 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকার একটা প্রজেক্ট, যে আমি চাষ করতে 1 বছরে বা 2বার তুলতে গেলে আমার 10 লক্ষ টাকা খরচা হবে, আমার এই খাতে খরচা আছে, আপনি দিলেন, সাবমিট করলেন। এরপরে আপনার মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টে প্রত্যেক জেলায় রয়েছে, রাজ্যে রয়েছে, তারা কিন্তু আপনার সেই জায়গাটা ইন্সপেকশন করতে যাবে সাবমিট হওয়ার পরে। ইন্সপেকশন হওয়ার পরে যদি দেখে যে না, এখানে চাষ করা সম্ভব, এখানে মাটি ভালো আছে, আপনার কিন্তু মাটিটাও ঠিক রাখতে হবে। এমন না যে আপনি এমন মাটিতে আপনি জমি নিয়েছেন যেখানে চাষই হবে না, সেটা উর্বর মাটি হতে হবে, যেখানে আপনার আয়ুর্বেদিক চাষ করা যাবে। সামান্য আপনি ছেড়ে দেন যেখানে হলুদ চাষ হয় নর্মালি, সেখানে কিন্তু সেই হলুদটাও চাষ হবে। এই ধরনের আপনার মাটি লাগবে। সেই কৃষি জমিতে আপনাকে এগ্রিমেন্ট করে, বা নিজের হোক, এগ্রিমেন্ট কিন্তু সব কিছু কিন্তু মানে লিগ্যালভাবে থাকতে হবে। সেই কপিটা দেখবে, কীভাবে সংরক্ষণ করবেন, কে সার্টিফিকেট, পুরো তথ্যটা যেরকম সাবমিট করেছেন সেটা কিন্তু তারা ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করার পরে তারা সন্তোষজনক যদি হয়, তাহলে আপনার সেটা ওরা অ্যাপ্রুভ করলেই, ওরা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিলে আপনাকে অনলাইনে আপনাকে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে আপনার গ্র্যান্টটা পেয়ে যাবেন। গ্র্যান্ট পাওয়ার পরে আপনি কাজ শুরু করেছেন, এটাও প্রশ্ন হতে পারে আপনি চাষ জানেন কি না, তার আগে আপনি ট্রেনিং করে রেখে দেবেন, তাহলে তো হয়ে গেল। এবার সেই চাষটা আপনাদের শুরু করলেন, শুরু করার পরে যে প্রোডাক্টটা হলো, সেই প্রোডাক্টটা আমি নিজে, আমাকে যারা এক্সপার্ট যা বলেছেন যে মিনিমাম সেই হলুদটা, আয়ুর্বেদিক যে হলুদগুলো, সেগুলো 1000 টাকা কিলো নর্মাল, আমি নর্মাল রেট বললাম। তাহলে আপনি যেভাবে চাষ করবেন আপনার যতটা হবে, তার উপরে কিন্তু আপনার মার্কেটের ভ্যালু পাবেন, এবং কি সরকারি দপ্তর থেকে নিয়ে যাবে, আপনার যারা সাধারণ যে ইসের হাতে পাবলিক কাছে বেচতে পারবেন। এটা খুব লাভজনক প্রকল্প। এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পরে যে প্রক্রিয়াটা আপনাকে বলে দিই, আমি অবশ্যই আপনার নিচে ভিডিও ডিসক্রিপশন নিচে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক দিয়ে আপনি কিন্তু পুরো পরপর প্রথম রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। প্রথমে মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্ট লিখবেন, লেখার পরে গুগলে নিচের দিকে আপনি যাবেন, দেখবেন লেখা আছে রেজিস্টার, এনজিও রেজিস্টার লিখবেন। রেজিস্টারে আপনার এনজিও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন, লগইন পাসওয়ার্ড
ক্রিয়েট হয়ে যাবে। মনে করুন আপনার ইউজার আইডি আপনার যে সংস্থার যে মেল আইডি সেটা হয়তো ইউজার আইডি হতে পারে, পাসওয়ার্ড আপনি যে মতো করে বানিয়ে নিলেন, বানিয়ে নিয়ে লগ ইন করার পরে তথ্যগুলো দিতে, এনজিওর নাম কি, কতদিন করছেন, যা যা তথ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, আপনার এক্সপার্ট নাম চাইবে, যা যা তথ্য আছে, জমির তথ্য চাইবে, সেগুলো কিন্তু আপলোড করবেন পরপর এগুলো কিন্তু আপলোড করবেন। আপলোড করার পরে সাবমিট হলে অটোমেটিক আপনার একটা নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, আপনার মেলে কিন্তু এসএমএস চলে আসবে। এরপরে কি হবে যে অনেকে বলবেন স্যার লিঙ্ক পাচ্ছি না, আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো পোর্টালে, আপনি ওখানেও পাবেন, এনজিওদের পরেও পেয়ে যাবেন। তারপরেও আমি যে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই নিজেই করতে পারবেন। আমি যেভাবে বললাম, এই মিনিস্ট্রি অফ আয়ুষ গুগলে লিখবেন, লিখে নিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করে আপনি সমস্ত তথ্য দিয়ে আপডেট করবেন, এবং কি সেটা সেভ করা যায়। আপনি 2 দিনেও করতে পারেন, 3 দিনেও করতে পারেন, যেটুকু মানে 3-4 পেজ 5 পেজ হবে সেটা সম্পূর্ণ কিন্তু আপনাকে আপলোড করে সাবমিট করতে হবে। তাহলে মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টে সমস্ত তথ্য আপনি সেখানে গাইডলাইন পেয়ে যাবেন, কি করে আপলোড করবেন, গাইডলাইনটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি সাবমিট করবেন। এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কোনোটা টাইম লাইন দেওয়া নেই। আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলার লোকই যে কোনো জেলার লোক করতে পারবেন, যে কোনো রাজ্যের লোক করতে পারে, এর কোনো বাধা নিষেধ নেই। তবে শুধু তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো বললাম আপনাকে, সেগুলো কিন্তু মাথায় রেখে কাজ করবেন। আর ডকুমেন্ট খুব বেশি চাইবে না, 2 বছরের সব ডকুমেন্ট, যেরকম আপনাদের অডিট, অ্যানুয়াল রিপোর্ট, আপনার প্রোফাইল, প্যান কার্ড, রেশন সার্টিফিকেট, এমওএ বা ডিড যা আছে আপনাকে দিয়ে সাবমিট করতে হবে। আইটিআরটা করে নেবেন, খুব ভালো হবে। ওখানে পরপর দেখবেন আপনার ডকুমেন্টও চাইবে, সেগুলো দিয়ে নেবেন, কোনো বড় সমস্যা নয়। এটা আপনি পরপরই স্টাডি করবেন, কিন্তু কোনো ভুল তথ্য দেবেন না, সঠিক তথ্য দিয়ে আপনি আবেদন করবেন, তাহলে আপনার সাবমিট হয়ে যাবে। এবং ওই নাম্বারটা নিয়ে আপনি সেই লগ ইন করেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় গেছে এবং কী পর্যায়ে রয়েছে, আপনি সেটা আপডেট পাবেন। নিজেরাই লগ ইন করবেন, কাউকে দিয়ে করাবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।